নির্বাচনের আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপি এবং জাতীয় রাজনীতিতে রাজনৈতিক তাৎপর্যটা আসলে তিনি সশরীরে আসলে পরে নিশ্চিতভাবেই দলটা চাঙ্গা হবে। তিনি ফিরে এলে বিএনপির মধ্যে একটা জোয়ারের সৃষ্টি হবে। উনি যে পরিস্থিতিতে আসছেন তার সামনে অনেক চ্যালেঞ্জ আছে, আবার অনেক সম্ভাবনাও আছে। এই দুইটাকে ব্যালেন্স করে আপনার একটু পর্যবেক্ষণ। চ্যালেঞ্জ অনেক, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শুধু তার সামনে না, পুরো জাতির সামনে একটা শান্তিপূর্ণ নির্বাচন সময় মতন হওয়া। এইখানে অনেক বড় দায়িত্ব হচ্ছে বিএনপির এবং তারেক রহমান, এবং তার উচিত খুব ঠান্ডা মাথায় দলটাকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, যাতে কোনো উস্কানির ফাঁদে পা না পড়ে। তিনি একটা জিনিস বলেছেন যে সবাইকে নিয়েই সরকার পরিচালনা করবে, এটা যেন কথায় আটকে না থাকে, এটা যেন কাজে পরিণত হয়। প্রিয় দর্শক, টেলিক্যাশ প্রেজেন্টস রোড টু ইলেকশনে আপনাকে স্বাগতম। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। আমাদের সাথে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা আলোচনাটা শুরু করতে চাই আসলে সুনির্দিষ্ট একটা বিষয় দিয়েই, যেমন প্রায় 1.5 যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরছেন। বিএনপি নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় একটা স্লোগান প্রচার করছেন, তারা বলছেন নেতা আসছেন। নির্বাচনের আগে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপি এবং জাতীয় রাজনীতিতে রাজনৈতিক তাৎপর্যটা আসলে কি? বিএনপি এতদিন বলা যায় যে একটু এলোমেলো অবস্থায় ছিল, কারণ তাদের প্রধান নেতা অসুস্থ এবং তিনি আর সক্রিয় হতে পারছেন না। ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বিদেশে 17 বছর ধরে। তো এই অবস্থায় বাইরে থেকে দল পরিচালনা করার তো অনেক চ্যালেঞ্জিং। তো তিনি সশরীরে আসলে পরে নিশ্চিতভাবেই দলটা চাঙ্গা হবে, এবং দলের মধ্যে যে নানান ধরনের মনোমালিন্য বা গোষ্ঠীগত দ্বন্দ্ব, এগুলি তো বড় দলে থাকেই। তো সেটাকে হয়তো কমানো যাবে, তিনি হয়তো পারবেন তার ব্যক্তিত্ব দিয়ে এবং ক্ষমতা দিয়ে। তো তিনি ফিরে এলে বিএনপির মধ্যে একটা জোয়ারের সৃষ্টি হবে। তার ফিরে আসা নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হয়েছিল, এবং এটি তিনি নিজেই তৈরি করেছিলেন ফেসবুকে একটা পোস্ট দিয়ে, যেটার ব্যাখ্যাটা তিনি দেন নাই। ফলে নানান অনুমান নির্ভর কথাবার্তা তার সম্পর্কে বলা হয়েছে। তো যেহেতু তিনি আসছেন, ফলে এই সমস্ত গুঞ্জন এগুলো থেমে যাবে। আর তার আশা নিয়ে এক ধরনের হাইপ সৃষ্টি করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। এটা খুবই স্বাভাবিক, কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মানে তাদের যে ক্ষমতা, তাদের যে প্রভাব, তাদের সক্ষমতা, তাদের রাজনীতি, এগুলো মানুষের সামনে তুলে ধরার জন্যে অনেক সময় একটা শোডাউনের আশ্রয় নেয়। তো তারেক রহমানের ঢাকায় আগমন উপলক্ষে বড় রকমের একটা সমাবেশ তারা আয়োজন করে একটা শোডাউনের চেষ্টা করছে। এই শোডাউন দিয়ে তারা দেখাতে চাবে যে তারা অনেক বড় দল, তাদের অনেক প্রভাব, অনেক জনপ্রিয়তা, এবং তার শিগগিরই রাস্তা এবং মাঠ তাদের দখলে চলে যাবে। তো এটা হচ্ছে তাদের রাজনৈতিক একটা লক্ষ্য, আমি বলতে পারি। এটা যেমন বলছিলেন যে বিএনপির একটা চাঙ্গা ভাব আসবে, এবং অলরেডি এটা আমরা দেখতেও পাচ্ছি। জাতীয় রাজনীতি যেটা এই মুহূর্তে যে জাতীয় রাজনৈতিক সমীকরণ বা মেরুকরণের জন্ম নিয়েছে, সৃষ্টি হয়েছে, আপনি জানেন এর ভিতরে মবের উত্থান ঘটেছে। কয়েকদিন আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন আমরা মবক্রেসি পেলাম। এই বিদ্যমান পরিস্থিতিতে তার আগমন, তার উপস্থিতিটা কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা? দেশটা তো এখন নানানভাবে বিভক্ত হয়ে গেছে, তাই না?
জুলাই অভ্যুত্থানের সময় সমাজের একটা বড় অংশ ক্ষমতাসীনদের বাইরে যারা, তারা এককাট্টা হয়েছিলেন, কিন্তু সবার তো একই রকমের লক্ষ্য এবং মতলব ছিল না। তো 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি যে প্রত্যেক গোষ্ঠী তার নিজ নিজ লক্ষ্য, বা আমরা যেটাকে বলতে পারি কর্মসূচিও বলতে পারেন, মতলবও বলতে পারেন, এটা নিয়ে তারা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছেন। এবং জুলাই আন্দোলনের সময় যে জনগণের লেভেলে এবং নেতৃত্বের লেভেলও আমি বলবো যে ধরনের একতা আমরা দেখেছিলাম, তো লক্ষ্য ছিল একটাই, যে কোনোভাবে হোক হাসিনা হটাতে হবে। তো 5ই আগস্টের পরে আমরা যেটা দেখলাম, রেজিম চেঞ্জ হলো, কিন্তু অবস্থাটা এমন হয়েছে যে এখন মানে বিষোদ্গারের রাজনীতি মানে যে পর্যায়ে গেছে, এইটা আমি আগে কখনো দেখি নাই। রাজনীতিবিদরা এবং তাদের সহযোগী যারা আছেন, সরাসরি রাজনীতি করেন না, বিভিন্ন পেশায় আছেন, তারা কথাবার্তা বলার সময় যে ধরনের ভাষা ব্যবহার করেন, যে ধরনের স্ল্যাং ব্যবহার করেন, যেভাবে তর্জন গর্জন করেন, এটা মানে আমি বলবো যে একেবারেই মানে অভাবনীয়। এবং যে যত গরম কথা বলতে পারে, সে মনে করে যে মাঠ বুঝে সে বেশি দখলে নিতে আপনি পারবে। একটা বিষয় খেয়াল করেছেন, 5ই আগস্টের পর থেকে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য আপনি যদি ফলো করেছেন, অবভিয়াসলি তার বক্তব্যে কি এ ধরনের তর্জন গর্জন দেখেছেন, নাকি উনি সহনশীল রাজনীতি, রিকনসিলিয়েশন, প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথাই তো উনি বলে আসছেন কিনা? না, তারেক রহমানের কথাবার্তার মধ্যে একটা পরিমিতি বোধ দেখা গেছে। তিনি তর্জন গর্জন তার মধ্যে ছিল না, এবং ওই যে পরস্পরকে গালাগাল, অন্যদেরকে, এই ধরনের তার মধ্যে নাই। এটা আমরা তো এটা 7ই আগস্টে যেদিন প্রথম একটা ভিডিও বার্তা দেখলাম খালেদা জিয়ার, সেখানেও কিন্তু তিনি রিকনসিলিয়েশনের কথা বলছেন, প্রতিহিংসা না দেখাতে বলেছেন, এবং যারা তাকে ভিক্টিমাইজ করেছিল তাদের সম্পর্কে তিনি একটি শব্দ উচ্চারণ করেন, কটূক্তি তো দূরের কথা। তো তারেক রহমানের কথার মধ্যে পরিমিতিবোধ আছে, কিন্তু বিভিন্ন স্তরে আমরা দেখছি যে বিএনপির মধ্যেও অনেক জায়গায় আছে এবং অন্যান্য জায়গায়ও আছে খুব গরম কথাবার্তা। এবং বিশেষ করে আমি বলবো যে রাজনীতির পরিভাষায় যেভাবে স্ল্যাং আমদানি করা হয়েছে, হ্যাঁ, অন্য পক্ষ যদি এই ভাষায় তাদেরকে আপনার গালিগালাজ পারতে থাকে, তাহলে ওই পক্ষ থেকেও কিছু ভাষা আসাটা কি স্বাভাবিক না? স্বাভাবিক, কিন্তু এটা কাম্য না। অর্থাৎ হচ্ছে যার রাজনীতি যত দুর্বল, সে সেটাকে ঢাকে হচ্ছে গালাগাল দিয়ে, এটা আমরা জানি। আপনি ভোটে দাঁড়ালে 100 ভোটও পাবেন না, তখন আপনি কি বলবেন? বলবেন ওরে মাইরা ফেলামো, ওরে ছিঁড়া ফেলামো, ওরে খায়া ফেলামো, এই ধরনের ভাষা বলবেন। এই পরিস্থিতির তো এই তর্জন গর্জনটা তারাই করে যারা ভোটে গেলে হেরে যাবে। এই পরিস্থিতির তো উদ্ভব হয়েছে, এবং এই পরিস্থিতিতে কেন্দ্র করেই কিন্তু এই যে আপনার সর্বশেষ 2টা পত্রিকা অফিসে হামলা হয়েছে, আগুন দেয়া হয়েছে। হ্যাঁ, তো সেটার মধ্যেও তারা ন্যায্যতা খুঁজতে গেছে। যেমন আমরা বলি যে মবের কথা বলা হচ্ছে, যে মব তো শুরু হয়েছে 5ই আগস্টের পরেই। আমি আগের কথা বাদই দিলাম। সচিবালয়ে গেছে ছেলেপেলেরা, গিয়ে বলছে পরীক্ষা বাতিল করতে হবে, অটো প্রমোশন দিতে হবে, অমুককে চাকরি থেকে বাইর করে দিতে হবে। এগুলো তো হয়েছে অনেক। তারপর দিনের পর দিন শাহবাগ অবরোধ করে নানান দাবি দাওয়া আদায়ের একটা চেষ্টা হয়েছে। এবং বিচারিক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, সেটা কোনো বিচারিক প্রক্রিয়ায় হয় নাই, সেটা হয়েছে নির্বাহী আদেশে। কিন্তু তার পটভূমি ছিল একটা মব।
তার পেছনে আমরা যতই রাজনীতি খুঁজি না কেন, একটা মব, তারা প্রেশার দিয়েছে, অথবা সরকার চেয়েছে এরকম একটা প্রেশার হোক, সেই ছুতো ধরে আমরা এই কাজটা করি, এটাও হতে পারে। আমাদের এখানে তো সবাই নিজেকে খুব বেশি চালাক মনে করে, কিন্তু মানুষটা তো নির্বোধ না, তারা তো বুঝে ফেলে, আজ হোক কাল হোক তারা বুঝবে। আমাদের এখানে এই যে উচ্ছৃঙ্খল জনতার যে দাবি আদায়ের তরিকা বা লম্ফজম্প, এটাকেই তো আমরা মব বলি। কিন্তু এই মবকে ন্যায্যতা দেওয়ার একটা চেষ্টা হয়েছে, বলা হয়েছে এটা মব না, এটা হচ্ছে প্রেশার গ্রুপ। সেটা সরকারের পক্ষ থেকেই তো বলা হয়েছে। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, সরকারের বাইরে থেকেও বলা হয়েছে, দুই দিক থেকেই বলা হয়েছে। এখন যারা বলেছে তারা তো অনেক ক্ষেত্রেই সমাজের অপিনিয়ন মেকার, হ্যাঁ, তাদের কথার তো প্রভাব আছে, এবং তাদের বিরুদ্ধে গেলে তো তারা নানান রকমের। আর আমাদের এখানে যেভাবে হচ্ছে যে আপনি একটা অবস্থান নিয়েছেন যে এরে মারবেন, ওরে খেয়ে ফেলবেন, ওরে ধরবেন, এখন আমি যদি তার বিরুদ্ধে বলি তখন আপনি কি করবেন? আমার চরিত্র হনন শুরু করবেন। 30 বছরের একটা ছবি বের করে বলবেন যে এ তো এই, যেটা তারেক রহমান সম্পর্কেও কিন্তু এখন করা হচ্ছে। এবং অনেক দিন আগে হয়তো আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, ওইটা স্ক্রিনশট দেখায় বলবেন আর এই লোকটা তো অমুকের দালাল। এরা একটা জিনিস বোঝে না যে আমাদের কথাবার্তাগুলো এগুলো আসমানি কিতাব না, এটি বদলাতেই পারে, আর আমরা কেউই পারফেক্ট না, তাই না? যে লোকটা ধরেন এক সময়ে আওয়ামী লীগ করেছে বা আওয়ামী লীগের কোলাবোরেটর ছিল, আওয়ামী লীগের কোলাবোরেটর হচ্ছে এরা ন্যাপসিপিবি, তাই না? ডাইহার্ড এটা করেছে, তাকে ওখানে দেখবেন যে বড় বড় বিপ্লবী কথাবার্তা বলতে। তার মানেটা কি? সে হয়তো মনে করেছে এখন যেটা বলছে সেটাই ঠিক, আগে যেটা ছিল সেটা ভুল। তো মানুষ তো এটা অবস্থান বদলাতেই পারে, তাই না? হ্যাঁ, অমুকে 30 বছর আগে আমাকে এই কথাটা বলেছিল, অতএব তারা এখন ধরো, জিনিসটা এরকম চলছে। রাজনৈতিক পরিস্থিতি তো একটা ভলিটিলিটির ভিতর দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতির ভিতর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসছেন, তার সামনে কি কি চ্যালেঞ্জ, এখন তাকে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে? বিএনপি যে ধরনের দল, এটা হচ্ছে মানে তারা ক্ষমতা রাজনীতি করে, এবং তারা এই ক্ষমতায় যাওয়ার পথ হিসাবে তারা নির্বাচনটাকেই পদ্ধতি মনে করে এখন পর্যন্ত। এবং খালেদা জিয়া যে ভূমিকাটা নিয়েছিলেন, এরশাদের আমলেও আমরা দেখেছি বা পরবর্তীতে হাসিনার আমলেও দেখেছি যে উনি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন করতে চান নাই, সেগুলো বর্জন করেছেন। তিনি চেয়েছেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে, যদিও বিএনপি একসময় এটার বিরোধিতা করেছিল। তো মানুষ তার অবস্থান বদলায়। এখন যদি আমরা বলি হ্যাঁ খালেদা জিয়া তো বলেছিল যে কি পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না, এখন তার মুখে এই কথা কেন, এটা আপনি বলতেই পারেন। তা আমার তো মনে হয় মানুষের মধ্যে দিন গেলে রিয়েলাইজেশন হয়, আচ্ছা ওই সময় আমার ভূমিকাটা সঠিক ছিল না। কিন্তু তাই বলে আমি তো বলতে পারি না ওই সময় তুমি যেটা বলেছো এখনও তোমাকে ওইটাই বলে যেতে হবে। তো আমাদের এখানে এই ধরনের রাজনীতির নামে ফাজলামো চলছে, মানে তুমি যা বলেছো ওইটার পরিবর্তন করা যাবে না। প্রত্যেকটা মানুষের কথাবার্তাগুলো তাকে বলা হচ্ছে যেগুলি আসমানি কিতাবের মতো। যেটা বলছেন ফাজলামো চলছে, এই ফাজলামো পরিস্থিতিটাকে পরিবর্তন করতে তারেক রহমানের উপস্থিতি, আপনি যেটা বলছিলেন, যেটা হলো বিএনপি চাঙ্গা বোধ করতে শুরু করেছে, কোনো ভূমিকা রাখবে কিনা? হ্যাঁ, এটা প্রথম কাজ, তার প্রথম কাজ হচ্ছে তার দলের মধ্যে যারা ফাজিল তাদেরকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ দলের স্পোক্স পারসন কে বা কারা, তাদের বাইরে যে বিভিন্ন জায়গায় মাঠে বক্তৃতায় টকশোতে গিয়ে যে কথাবার্তা বলে, উত্তেজক কথাবার্তা, এটা বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে যে দলের মধ্যে সংহতিটা, মনে করেন যে বিএনপি সবসময় বলে আমাদের একটা আদর্শ আছে, 31 দফা দাবি আছে, ভালো কথা। এখন আমাদের এখানে আরপিওতে যেটা আছে, দলের পক্ষ থেকে দলের প্রধান যিনি, তিনি যাকে নমিনেশন দিবেন তিনি বিএনপির পক্ষে টিকিটটা পাবেন, নির্বাচন কমিশন তাকেই দিবে। তো সুতরাং দল যাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিবে, দলের নেতা যাকে মনোনয়ন দেবেন, দলের সবাইকে সেটা মেনে নিতে হবে। আর কেউ যদি মনে করেন যে না তার প্রতি অন্যায় হয়েছে,
তার সামনে অপশন খোলাই আছে, তিনি দলকে সালাম আলাইকুম বলে চলে যেতে পারেন। কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি যে মানে নির্বাচনে যেটা হয় যে নানান সমীকরণ তৈরি হয়। একটা দল খুব ছোট, ধরেন ভোটে জেতার সম্ভাবনাই নাই তাই সেই দলের কোনো প্রার্থীর, তারপরেও তাকে আসন ছেড়ে দিতে হয় কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে এক ধরনের সমঝোতার রাজনীতি। আমার একটা দুঃসময়ে আপনি আমাকে আমার পাশে ছিলেন, এখন আমি একটু ভালো অবস্থানে আছি, আমি আপনাকে তার প্রতিদান দেব, কিভাবে দিব, এভাবেই কিন্তু আসনটা ভাগাভাগি হয়। এটা যে সবার রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য আদর্শ এক তা নয়, কিন্তু এটাও একটা রণকৌশল নির্বাচনে জেতার। তো এইটা আবার সবাই সেইভাবে উপলব্ধি করেন না। তিনি মনে করেন আমি তো এই এলাকায় সবচেয়ে জনপ্রিয় বা খুবই জনপ্রিয়, আর যাকে আসন ছেড়ে দেওয়া হচ্ছে সে তো জনপ্রিয় না, সুতরাং আমাকেই দিতে হবে। তো এখানে দলের যে এজেন্ডা বা দলের যে ভাবনা, তার বাইরে গিয়ে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাটাই বেশি দেখা যায়। এখন যেমন একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, ক্রাইসিস মোমেন্টের ভিতরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছেন। এই ক্রাইসিস মোমেন্টের আদার সাইডে তার জন্য তো একটা বড় অপরচুনিটিও আছে। যে উনি বিএনপি লিডার, তো অবভিয়াসলি বিএনপি লিডার থেকে জাতীয় নেতাতে পরিণত হওয়ারও কি তার একটা সুযোগ সামনে এখন আছে কিনা? না, এইটা হলো যে তিনি যদি মাথা ঠান্ডা রেখে দলকে নির্বাচনের যে সাঁকোটা পার করিয়ে জিতিয়ে আনতে পারেন, তাইলে তার এক ধরনের ভাবমূর্তি তৈরি হবে। এবং তিনি তো প্রধানমন্ত্রী হবেন বিএনপি জিতলে, হয়তোবা, আমি জানি না, এটা আগাম বলা সম্ভব না। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। হ্যাঁ, বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে তারেক রহমান কিন্তু হ্যান্ডপিকড নেতা, অর্থাৎ তাকে নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন কিন্তু তার মা খালেদা জিয়া, তার গঠনতন্ত্রে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার বলে। খালেদা জিয়া কিন্তু নেতা হয়েছেন এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। তারেক রহমান আন্দোলনের সুযোগ পান নাই। তিনি এর আগের ১/১১ সময়ে তিনি নির্যাতিত হয়েছেন, দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এখন তিনি অনুপস্থিত, তো তার তো সেই সুযোগটা ছিল না। এখন সেই সুযোগটা তার সামনে আছে, একটা বড় দল তার সঙ্গে আছে। সুতরাং তিনি যদি এই সময়ে, এই নির্বাচনের সময় যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলো তিনি যদি মোকাবিলা করে তার দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারেন এবং নির্বাচনের ফলাফল তার অনুকূলে আনতে পারেন, তাহলে তার নেতৃত্বটা প্রতিষ্ঠিত হবে দলের মধ্যে। এবং এর পরবর্তী আমরা যদি দেখি, তিনি যদি সরকারের প্রধান হন, তাহলে সরকার কিভাবে পরিচালনা করেন সেটা আমরা দেখব। এবং বিএনপির অতীতের যে সরকারগুলো ছিল সবগুলি তো পারফেক্ট ছিল না, অনেক ভুলভ্রান্তি ছিল, অনেক খারাপ কাজও করেছে, ভালো কাজও করেছে। সেই খারাপ কাজগুলোর পুনরাবৃত্তি হবে না, আরও ভালো করার একটা চেষ্টা থাকবে। এগুলো হলে তখন তিনি কিন্তু নেতা হিসাবে নিজের একজন অবস্থান তৈরি করে নিতে পারবেন। আপনি আরেকটা বিষয় খেয়াল করেছেন, যেমন আওয়ামী লীগ যখন, শেখ হাসিনার আওয়ামী লীগ যখন 15 বছর ক্ষমতায় ছিল, তারা তাদের মতো করে মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ তৈরি করেছিল, যেখানে আওয়ামী লীগ ছাড়া, বঙ্গবন্ধু ছাড়া কেউ ছিল না। পতনের পরে, শেখ হাসিনা সরকারের পতনের পরে আরেকটা শক্তি কিন্তু মুক্তিযুদ্ধের একটা নতুন বয়ান তৈরি করেছে, এবং সেই বয়ানের বিপক্ষে বিএনপি শক্ত একটা অবস্থান নিয়েছে। তাহলে সেই জায়গায় নেতৃত্বে তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যিনি একজন ভেটারান ফ্রিডম ফাইটার। তো তার উপরে কতটুকু দায়িত্ব বর্তাচ্ছে এই মুক্তিযুদ্ধের যে অন্যরকম একটা বয়ান তৈরি হচ্ছে সেটাকে আপনার ফাইট করার? দলীয় সরকারের একটা সমস্যা হইল আমাদের মতন দেশে আর কি, পশ্চাৎপদ সমাজে আমাদের মতন, যেখানে আমরা এখনো মানে আন্তর্জাতিক মানদণ্ডে সভ্যতার সীমারেখায় পৌঁছাতে পারিনি, সোজা কথা। সেখানে দলীয় ইতিহাস তৈরি হয় শুধু। তো ফলে যেটা হচ্ছে, মুক্তিযুদ্ধের পরে যখন যারা ক্ষমতায় গেছে
তারা তাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে এবং তারা বলার চেষ্টা করেছে তারাই হিরো, তারাই সব কিছু করেছে, অন্যদের ভূমিকা খাটো বা কেউ কোনো ভূমিকা নেই। কিন্তু এখন যে পরাজিত শক্তিরাই নতুন না বয়ান তৈরি করছে। না, বিষয়টা হলো যে মুক্তিযুদ্ধের সময় তো একটা পক্ষ হেরে গেছে, তো যারা জিতে গেছে তারা একভাবে বয়ান তৈরি করেছে, আর যারা হেরে গেছে তাদেরও একটা বয়ান আছে। এখন যারা হেরে গিয়েছিল 5ই আগস্টের পরে তারা মনে করছে যে তারা বুঝি জিতে গেছে, সুতরাং তারা এক ধরনের বয়ান এখন তৈরি করছে। তো এই রাজনৈতিক দলগুলোর যত ন্যারেটিভ, যত বয়ান আছে সবগুলোই অধিকাংশই কিন্তু বিকৃত। ইতিহাস চর্চা কিন্তু তাদের মধ্যে নাই। তারা সবসময় ধান্দায় থাকে যে এমনভাবে ইতিহাসটা আসতে হবে যেখানে আমিই হচ্ছি মুখ্য, আমার ভূমিকাটাই সবচেয়ে বড়। ফলে আমাদের দেশে কোনো রাজনৈতিক দল তো আজ পর্যন্ত বলে নাই আমরা অতীতে কখনো ভুল করেছি। তারা সবসময় বলে ন্যায্যতা। আমি একটা উদাহরণ দিই, মনে করেন যে জামাতে ইসলামী, তাদের নেতারা বলছে যে 71 সালে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। কেন? তারা আশঙ্কা করেছিল যে এটা ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে, এটার জন্য। তো আমার প্রশ্ন হলো, তোমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব নিয়ে ভারতকে প্রতিহত করতে তো পারতা, তোমরা পাকিস্তান আর্মির কলাবরেটর হইলা কেন? আওয়ামী লীগ, ঠিক আছে, আওয়ামী লীগ ভারতের দালাল, ভারত এখানে ড্রাইভিং সিটে বসে যাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে চেপে, তো তোমরা ওই সময় নেতৃত্ব নিয়ে তাদের ঠেকাও, সেটা করো না কেন? তো টিক্কা খান, ইয়াহিয়া খান, তাদের গণহত্যার শরীক তোমরা হও কেন? কাজে এগুলো আছে যে আমরা সবসময় নিজের ভুলটাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করি সবসময়ই। এই স্বাধীনতার ঘোষক নিয়ে একটা অর্থহীন বিতর্ক। আওয়ামী লীগেরই হলো যে শেখ মুজিব 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করেছেন, আর জিয়াউর এটার কাউন্টার হলো কি জিয়াউর রহমান 27শে মার্চ বেতারে স্বাধীনতা ঘোষণা করেছেন। এখন কথা হচ্ছে যে আমার তো এগুলি বিতর্কে যাওয়ার দরকার নাই। কিন্তু এখন যে নতুন বয়ান তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে, হ্যাঁ হ্যাঁ, এখন তো মানে সরকারের তরফ থেকে যে বয়ান তৈরি করা হয়েছে সেটা একটা দিক আছে, কিন্তু আপনি যেটা বলছেন 71-এ যে ডিফিটেড ফোর্স ছিল তারাই এখন তো অনেক বেশি পাওয়ারফুল, তাদের বয়ান তো একটা তৈরি হয়েছে এবং এই নির্বাচনের সামনে এই বয়ানটা তৈরি হচ্ছে, সেটা নির্বাচনের উপরে কোনো প্রভাব ফেলবে কিনা? না, মবক্রেসির একটা হলো আমি যে মানুষকে রোবটের মতন আপনি উস্কে দিতে পারেন। মানুষ অনেকে হয় কি রোবটের মতন, আপনি বললেন তারা পঙ্গপালের মতন ছুটে গেল, তারা হিতাহিত কিন্তু জ্ঞান থাকে না, বিচার করে না যে আসলে কি। যেমন ডেইলি স্টার, প্রথম আলো যারা পোড়াতে গেছে, ভাঙতে গেছে, আমার ধারণা তারা কেউই ডেইলি স্টার, প্রথম আলো পড়ে না। তাদেরকে বলা হয়েছে, তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে। বলা হয়েছে এটা কি, এরা হচ্ছে ভারতের দালাল এবং ইসলামের দুশমন, এই দুইটা জিনিস। আপনি দেখবেন যে দিল্লি না ঢাকা আর হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এইটা বলে। এক সময় আমরা দেখছি জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের অনেক অপকর্ম করত, এখন নারায়ে তাকবীর স্লোগান দিয়ে এরকম অপকর্মগুলি করতেছে। এদের মধ্যে হিতাহিত জ্ঞান নাই। এখন কথা হচ্ছে যে এরা যে ইয়াটা করছে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ জিনিসটা কি? মুক্তিযুদ্ধ তো এই দেশের সাধারণ মানুষ করেছে, এটা তো আওয়ামী লীগের নেতারা করে নাই, সাধারণ মানুষ করেছে। তো সাধারণ মানুষের যুদ্ধ, সাধারণ মানুষের ত্যাগ, সাধারণ মানুষের যে অর্জন, এটাকে আমি অস্বীকার করব কিভাবে? হ্যাঁ, এটা একটা মানে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় নাই নেতৃত্বের ভুলের কারণে, নেতৃত্বের আপোষকামিতার কারণে, বা নেতৃত্বের একটা অংশের বেইমানির কারণে। এই বয়ান তৈরিতে কিন্তু আপনি লক্ষ্য করেছেন বিএনপি বনাম জামাত, জামাত একটা বয়ান তৈরি করছে, বিএনপি দফায় দফায় তাদের সেই বয়ানের প্রতিবাদ জানাচ্ছে। না, এটা এখন মানে যেহেতু তারা পরস্পরের প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী নির্বাচনের রাজনীতিতে, তারা এগুলো বলবে। কিন্তু এটার জন্য আমি বলবো, বিএনপি এবং জামাতের মধ্যে যখন হানিমুন পিরিয়ডটা ছিল, তখন তারা কে কি বলেছে পরস্পরের সম্পর্কে বলেন। এই হানিমুন যে চিরস্থায়ী না, এটা বিএনপিকেও বুঝতে হবে, জামাতকেও বুঝতে হবে। বিএনপিকে বাদ দিয়ে জামাত একক শক্তিতে কখনো নির্বাচন করে নাই, করে সুবিধা করতে পারে নাই। এবারই প্রথম যদি করে তাহলে তাদের সক্ষমতা বোঝা যাবে, বিএনপির সক্ষমতাও বোঝা যাবে। আমার কথা হচ্ছে, যখন বিএনপি আর জামাত পরস্পরের সঙ্গে মধুচন্দ্রিমা যাপন করছিল, তখন তাদের কমন শত্রু ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে।
এখন তারা আওয়ামী লীগ দৃশ্যপটে নাই, এখন তারা পরস্পরের বিরুদ্ধে ঘৃণার চাষ করছে, বিষোদ্গার করছে। তো এখন তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি মনে করি যে হ্যাঁ, প্রত্যেকেই যার যার রাজনীতি নিয়ে এগোতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে এই দলগুলো আমি কি চাই, আমার দল কি চায়, আমরা ক্ষমতায় গেলে কি ডেলিভার করব, তার চাইতে বেশি কি বলে তুই খারাপ, তুই আগে এটা করেছিস, তুই আগে ওইটা করেছিস, তোরে আমি ধরে নিব, এগুলি বলে। একেবারেই নেতিবাচক রাজনীতিতে, নেতিবাচক রাজনীতি দিয়ে তো আমরা কোনো কিছু কনস্ট্রাক্ট করতে পারবো না। আমাদের এখানে অনেকেই বলবেন সুন্দর সুন্দর কথা বলে, ইনসাফ, গঠন, কনস্ট্রাকশন, কিন্তু কাজটা করছে নেতিবাচক, উস্কানি দেওয়া, একে উস্কানি দেয়, ওকে উস্কানি দেয়। আর যাদের নির্বাচনে জয়ের কোনো সম্ভাবনা নাই, যার জন্য, এবং তারা নির্বাচনে যেতেও চান না, কারণ জানেন যে জিতবো না, সুতরাং এমন একটা ন্যারেটিভ দাঁড় করান যে নির্বাচন জিনিসটাই খারাপ। অনেকেই যে এ কারণে অভিযোগ করছেন, কিন্তু যেটা যে পত্রিকা অফিসে হামলা এবং আরো অন্যান্য ঘটনা, এগুলো নির্বাচনকে নস্যাৎ করার জন্য করা হচ্ছে। আপনার কি অবজারভেশন? না, একটা অস্থির অবস্থা যদি তৈরি হয়, একটা সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে তো নির্বাচনটা হুমকির মধ্যে পড়বেই। একটা বড় ধরনের ন্যাচারাল ডিজাস্টার যদি হয়, যে বড় একটা ভূমিকম্প হয়ে গেল, তাহলে নির্বাচন পিছাতেই হবে, তাই না? আর হইলো যে যদি ম্যানমেড ডিজাস্টার হয়, ম্যানমেড, ওই যে সিরিয়াস, মনে করেন আপনি একটা বিশাল দাঙ্গা লাগাই দিলেন, হাজার হাজার মানুষ মরতেছে, এবং এই দাঙ্গা লাগানোটা খুব সহজ। এই ধরনের এলিমেন্ট কি এখন আমাদের পলিটিক্সে বিদ্যমান অবস্থায় বিরাজ করছে? সহজ। আপনি দেখেন এই যারা উস্কানি দিচ্ছে তারা কি করবে, একটা গরুর মাথা নিয়ে একটা মন্দিরে রেখে দিবে, তারপরে দেখবেন যে কিভাবে মানুষ মানে দাঙ্গা লাগায় দেয়। বা একটা ওই যে বিষ্ণুর মূর্তি আপনি মসজিদে রেখে দিবেন, তারপরে দেখেন দাঙ্গা লাগানো খুব সহজ আমাদের দেশে, কারণ আমাদের দেশের মানুষ ওই রোবটের মতন এসবের পিছনে ছুটে। কটূক্তি, অবমাননা, এই বিষয়গুলো নিয়ে আমরা এখনো ওই পর্যায়ে। আমরা আবারও যদি আমাদের মূল আলোচনার প্রসঙ্গে ফিরে আসি, এই আমরা বলা হচ্ছে যে সবাই বলছে কিন্তু বাংলাদেশ নাও অ্যাট ক্রস রোড। তো সেরকম সিচুয়েশনে বড় একটা পার্টি বিএনপি, যেটা হলো আওয়ামী লীগের কার্যক্রম ব্যান হয়ে যাওয়ার পরে বিএনপি এখন বাংলাদেশের একমাত্র লার্জেস্ট পার্টি, কোনো সন্দেহ নেই কারো, আপনি অতীতের ভোটের হিসাব রিকর্ড করে দেখেন। সেই পরিস্থিতিতে তারেক রহমানের কালকের উপস্থিতির পরে, কালকের দিনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ বা মোড় কোন দিকে যেতে পারে? যদি একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়, তাহলে আমি যতগুলো মানে ফোরকাস্ট শুনছি বা কথাবার্তা বলে মানুষের সঙ্গে, সেটা হচ্ছে যে বিএনপির নির্বাচনে ফলাফল ভালো করার সম্ভাবনা বেশি, আর পরবর্তীতে তারাই হয়তো সরকার গঠন করবে, এরকম আছে। কিন্তু এইটা যদি নির্বাচন শান্তিপূর্ণ না হয়, দাঙ্গা হাঙ্গামা হয় বা নির্বাচন না হয়, তাহলে কি হবে? যাদের জেতার সম্ভাবনা নাই তারা তো চেষ্টা করবে একটা গোলমাল বাঁধানো। এখন মনে করেন যে স্বাভাবিক প্রক্রিয়ায় যদি একটা দল যাতে ক্ষমতায় না আসতে পারে, সেটা বাধা দেওয়ার লোকের তো অভাব নাই আমাদের দেশে। ওই যে আমাদের একটা কথা আছে না, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। কিছু লোকজন মেরে আগুন টাগুন জ্বালিয়ে একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি করে আমি আপনার নির্বাচিত হওয়ার পথটা বন্ধ করব। কালকের পর থেকে কি এই পরিস্থিতির কোনো পরিবর্তন আসতে পারে? পরিবর্তন আসাটা অনেকটা নির্ভর করছে, এখানে দুটো পক্ষ হয়ে গেছে তো, বা একাধিক পক্ষ, কিন্তু একটা বলবো যে একটা মেরুকরণ হয়েছে। সেখানে শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষের যে শক্তি, হ্যাঁ, এখন আমি আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, হ্যাঁ, দেশপ্রেমিক, দেশের দুশ্মন, এই সমস্ত বা ট্যাগ লাগায় যারা বলে দিল্লির দালাল, ওয়াশিংটনের দালাল, আমি এগুলিতে যাব না। এদেশের মানুষ 95% মানুষ নিরীহ মানুষ, এরা কারো দালাল না, এটা খেটে খায়, এরা চাঁদাবাজি করে না। তো যেটা হচ্ছে যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষের শক্তিকে বেশি, আমি বলবো যে তার দায়িত্বটা একটু বেশি, এই বলবো যে তা ক্রমাগত তাদেরকে উস্কানি দেওয়া হবে, তারা যাতে উস্কানির ফাঁদে না পড়েন। এবং
আমার এখন মনে আছে 70-এর নির্বাচনের সময় একবার বন্যা হলো, সব দল বলল নির্বাচন পিছাও, আওয়ামী লীগ রাজি হয় না, কারণ আওয়ামী লীগ কনফিডেন্ট ছিল নির্বাচনে জিতবে। তারপরে ইয়াহিয়া খান নির্বাচন পিছিয়ে দিলেন, যেটা অক্টোবরের হওয়ার কথা সেটা ডিসেম্বরে হলো। ডিসেম্বরের 7 তারিখ শিডিউল পুনর্নির্ধারণ করা হলো। তারপরে কি হলো, নভেম্বরের 12 তারিখ একটা ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাস হলো আমাদের উপকূলে। তখন সব দল বলছে যে নির্বাচন আবার পিছাতে হবে, কারণ তাদের তো জেতার সম্ভাবনা নাই। শেখ মুজিব যেভাবেই হোক নির্বাচনটা করে নিতে চাচ্ছিলেন, কারণ একবার নির্বাচন হয়ে গেলে প্রমাণিত হবে যে বাঙালির পক্ষে ম্যান্ডেটটা কোন দিকে, তিনি এটা চাচ্ছিলেন। তো তিনি এটাতে রাজি হন নাই। তখন সবাই সমালোচনা করেছে শেখ মুজিবের। ওই সময় পত্রিকাগুলি যদি দেখেন, ক্ষমতা লোভী, উচ্চাকাঙ্ক্ষী, দেশের মানুষ মরে যাচ্ছে আর তুমি নির্বাচন নিয়ে মাথা ঘামাও। যাই হোক, পরে যেটা হলো, উপকূল অঞ্চলের আমরা দেখলাম যে 15টা জাতীয় পরিষদ এবং 30টা প্রাদেশিক পরিষদের নির্বাচন পিছিয়ে সেটা জানুয়ারিতে নিয়ে যাওয়া হলো। আর বাকি নির্বাচনটা ডিসেম্বরের 7 তারিখে হয়ে গেল, 7 তারিখে এবং 17 তারিখে প্রাদেশিক পরিষদের। ফলে নির্বাচনটা হয়ে যাওয়াতে আমরা দেখলাম যে মানুষ আওয়ামী লীগকে ম্যান্ডেটটা দিয়েছে। তো অন্যান্য দলগুলো তখন, এখন কথা হচ্ছে যে এই নির্বাচনে, সামনের যে নির্বাচনও আপনি দেখবেন যে যাদের মানে যারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না বা জয়লাভ করে সরকার গঠন করার মতন আস্থা নিজেদের উপর নাই, তারাই কিন্তু নানান রকমের ক্যারিকাচার করবে। তো এই ব্যাপারে যেমন আপনি যেমন বলছিলেন, যেটা হলো 70-এ শেখ মুজিবকে বলা হতো ক্ষমতা লোভী, যে কোনোভাবে ক্ষমতায় যেতে চায়, এ ধরনের তার ইলেকশনের উপরে জোর দেওয়ায় তার এরকম নিন্দা করা হতো বা সমালোচনা করা হতো। এই গত 15-16 মাসেও কিন্তু বিএনপিকে এই ধরনের সমালোচনা সহ্য করতে হচ্ছে। বিএনপি যতবারই নির্বাচনের কথা বলছে ততবারই কিন্তু বিএনপিকে এই ধরনের সমালোচনার মুখে ফেলা হচ্ছে। মানে 70-এ যেটা ছিল যে নির্বাচন যত দেরি হবে ইয়াহিয়ার শাসন তত প্রলম্বিত হবে। তো আমাদের দেশে তো অনেকেই আছে যারা মিলিটারি শাসন পছন্দ করে, মিলিটারির সাথে তাদের একটা আঁতাত আছে, এবং কোন কোন দলের ছিল এটা আমরা জানি সবসময়ই। তো সুতরাং এইটা একটা আছে। এখন নির্বাচন যতই দেরিতে হবে, প্রলম্বিত হবে, বা নির্বাচন যদি না হয়, তাহলে এখন যে অন্তর্বর্তী সরকার আছে সেটা প্রলম্বিত হবে। এবং এই সরকারের মধ্যেও অনেকেই হয়তো চান যে নির্বাচনটা না হোক সময় মতন, কারণ তারা এই যে পড়ে পাওয়া 14 আনা হঠাৎ করে ক্ষমতার চেয়ারে বসে গেছেন না অনেকে। সেটা কি কোনো কোনো রাজনৈতিক দলও চায় যেটা হলো এই সরকারের মেয়াদকাল আরো প্রলম্বিত হোক? হতে পারে। ওই যে যারা, আমি ওইটাই বললাম না তো, নির্বাচনে যাদের ভবিষ্যৎ ভালো না তারা তো চাইবে যে এই সরকারই ভালো, অন্য সরকার, নির্বাচিত সরকার আসলে তারা একটু বেকায়দায় পড়ে যাবে হয়তো, বা তারা ভাবছে এটা। এই সরকার থাকলে তাদের জন্য ভালো, তারা এখন মোটামুটি স্বাধীনতা এনজয় করছে। এই মুহূর্তে নির্বাচনী রাজনীতি এবং নির্বাচনের পরিবেশ যেটা, এটার উপর ভিত্তি করে প্রধান উপদেষ্টা যেমন বলেছেন, যেটা হলো আপনার বেস্ট এভার অ্যান্ড হিস্টোরিক ইলেকশন, সেরকম একটা নির্বাচন পাওয়া সম্ভব কিনা? না, উনি এটা বলছেন, এটা ওনার উইশফুল থিঙ্কিং, কিন্তু আমার মনে হয় না পরিস্থিতির উপর তার খুব একটা নিয়ন্ত্রণ আছে। আরেকটা জিনিস আমার মনে হয়েছে, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের, তার কোনো রকমের পলিটিক্যালি ওরিয়েন্টেশন নাই। হি ডাজন্ট নো or he doesn't understand how to handle politics. পলিটিক্সটা কোনো মানে সহজ হিসাব কিতাবের ব্যাপার না, এটা কোনো একাডেমিক ব্যাপার না, তাই না? তো সুতরাং এই অনেকগুলো বিষয় আছে। এখন যে জিনিসটা বোঝেন না, সেজন্য উচিত হচ্ছে খুব দ্রুত নির্বাচন দিয়ে তার একটা এক্সিট নিয়ে চলে যাওয়া। যতই দিন প্রলম্বিত হবে, এই যে এখন যে ঘটনাগুলো ঘটছে, এটার দায়িত্ব কার? আমরা বলি না ওই যে বিডিআর কার্নেজ যেটা হয়েছিল, এটাকে শেখ হাসিনা গিয়ে গুলি করে করে মেরেছিল? এরকম একটা ঘটনা হয়েছে, তার কাছে গোয়েন্দা তথ্য ছিল বলে আমার বিশ্বাস, যার জন্য তিনি আগেই ওই যে ওই দিন দরবার হলে তার যাওয়ার কথা ছিল, সেটা তিনি ক্যান্সেল করেছিলেন। অ্যান্ড শি অ্যালাউড টু হ্যাপেন। এই কার্নেজটা যখন চলেছে, শি অ্যালাউড ইট টু কন্টিনিউ, উনি ইন্টারভেন করেন নাই, এই জন্যই তাকে আমরা দায়ী করি। তো এখানেও তাই হয়েছে। এই যে কয়েকদিন, এই গত 2-3 দিন আগে যে ঘটনাগুলো ঘটলো, দিস গভর্নমেন্ট অ্যালাউড ইট টু হ্যাপেন। তাদেরকে ফোন করে, খবর দিয়ে, অনুরোধ বিনয় করেও কাউকে পাওয়া যায়নি। এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে, বেশি না, 50, 60, 100 জন লোক
নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ভাঙচুরগুলি করেছে। They allowed it to এতে happen. তো সরকারের বদনামও হয়েছে, সরকারের লাভটা কি এগুলোকে সরকার তো প্রশ্রয়- লাভ লোকসান চিন্তা করে না। আমি তো বললাম যে তাদের মিনিমাম পলিটিক্যাল ওরিয়েন্টেশন থাকলে এই কাজটা করতো না। এখন কার মনে কি মতলব আছে আমরা তো জানি না। আমাদের এখানে তো এক একজনের এক এক রকম এজেন্ডা, এক একজনের এক এক রকম মতলব। তো সুতরাং সেখান থেকে কে কি ভাবছে এটা তো বলা তো মুশকিল। আমার কথা হইলো এই দেশে একটা বিপ্লব করতে হইলে বিপ্লবের প্রসেস তো এইটা না যেভাবে এই সরকারটা হয়েছে, তাই না? তো সেই বিপ্লব চাই আমি বলছি 50 বছর ধরে বিপ্লব বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম, কিন্তু বিপ্লব করতে পারলাম না। তিনি এখনও বিপ্লব চান, এরকম লোকের কিন্তু অভাব নাই। তো সুতরাং এই অনেকগুলো বিষয়ের মধ্যে মানে বিষয়টা একেবারে এত জটিল হয়ে গেছে। এই জটিলতা এটা নিরসন করার বর্তমান যে কাঠামো, আমাদের সমাজ ব্যবস্থা, সামাজিক কাঠামো, রাষ্ট্র কাঠামো, এর মধ্যে সর্বোত্তম ওষুধ হচ্ছে একটা নির্বাচন। আমরা জানি যে নির্বাচনের মাধ্যমে একেবারে গুণগত পরিবর্তন খুব বেশি হবে না, কারণ যারা নির্বাচন করছে তারা এই আগের লোকগুলোই। তাদের মধ্যে অনেক সন্ত্রাসী নমিনেশন পেয়েছে, অনেক চাঁদাবাজ নমিনেশন পেয়েছে। আমরা জানি, লোকজনের কাছে গিয়ে জিজ্ঞেস করেন এলাকায়, আরে এ তো চাঁদা তুলে, এ তো সন্ত্রাসী। তাহলে যে পরিস্থিতির কথা বলছিলেন, হ্যাঁ, তারেক রহমানের বিগত দিনের বক্তব্য বিবৃতি যদি হ্যাঁ, আপনি হ্যাঁ, ফলো করেছেন, অবভিয়াসলি উনি যে বাংলাদেশ গড়ার কথা বলছেন, হ্যাঁ, হ্যাঁ, সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে, উনি হ্যাঁ, যদি প্রধানমন্ত্রী হন, হ্যাঁ। তাহলে তার সামনে কি ধরনের চ্যালেঞ্জ আবির্ভূত হবে? না, চ্যালেঞ্জ হচ্ছে যে তিনি কয়েকটা কথা বলেছেন। একটা হচ্ছে তার 31 দফার কথা বলেছেন, বিএনপির যে কর্মসূচি। তিনি যদি এই কর্মসূচিটা, যেমন এর আগে আমরা দেখেছি ক্ষমতায় গিয়ে কর্মসূচি যা আছে সেটার দিকে না গিয়ে যেটার ম্যান্ডেট নাই সেগুলো নিয়ে তারা লাফঝাপ দিতেন। সবাই এটা করেছে। সেটা না করে কর্মসূচির দিকে তিনি যদি নজর দেন, এটা বাস্তবায়ন করে, একটা টাইম ফ্রেম, এতদিনে করব, 50 বছরের মধ্যে করবে তো না, কোনটা কত দিনের মধ্যে করবে। এই রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে এই দেশে অনেক কথাবার্তা হয়েছে। প্রত্যেকেই এরশাদের আমলে কমিট করেছিলেন যেটা স্বায়ত্তশাসন দিবেন, কেউ দেন নাই। সবাই মিডিয়া নিয়ন্ত্রণ করতে চায়, দলের পক্ষে বলতে হবে। এবং আমরা জানি যে সব আমলেই মিডিয়া উপরে, সেটা শুরু হয়েছিল 72 সালে, যখন একটা এডিটোরিয়াল লেখার অপরাধে বাংলাদেশ অবজারভারের এডিটর আব্দুল সালামের চাকরি চলে গিয়েছে। তারপরে 75-এ তো বাকশাল করে, 74-এ গণকণ্ঠের এডিটর আল মাহমুদ গ্রেপ্তার হলেন, রাতে তার বাড়ি থেকে ধরে নিয়ে আসা হলো এবং বিনা বিচারে তাকে জেলে রাখা হলো। তো এইটা আমি বলছি। এবং গণকণ্ঠ নিষিদ্ধ হলো 75-এর 27শে জানুয়ারি। বাকশাল কায়েম করে তো সব পত্রিকাই নিষিদ্ধ করে দেওয়া সেটা হলো। তো অনেক পরে, সেটা জুন মাসে হয়েছে। গণকণ্ঠ নিষিদ্ধ হয়েছে জানুয়ারি মাসে, বাকশাল তো হয়েছে ফেব্রুয়ারি মাসে। তো সুতরাং এটা না, গণকণ্ঠের ওপর কোপটা আগেই পড়েছিল। তো সুতরাং এগুলি আমরা ভুলে গেছি, আমরা এগুলি বলি না। আমরা মনে করি এখন যেগুলো হচ্ছে এটাই বোধহয় প্রথম, তুমি প্রথম না আমি প্রথম। হ্যাঁ, ডেইলি স্টার প্রথম আলো পড়াইছে, এখন 13 বছর আগে আমারটা পড়াইছে। তো 50 বছর আগে যে গণকণ্ঠের হামলা কইরা ভেঙে চুরে তাদের অফিস থেকে উৎখাত করে দেওয়া হয়েছিল র্যাঙ্কিনি স্ট্রিটের। তারপর তারা টিপু সুলতান রোডে গিয়ে আর একটা অফিস নিয়েছিল, তাই না? তারপর তো পত্রিকাই বন্ধ হয়ে গেল। তো এগুলো আমাদের এখানে হচ্ছে, প্রত্যেকটা দলীয় সরকার মিডিয়া নিয়ন্ত্রণ করতে চায় তার নিজের মতন করে। মিডিয়াকে সবাই ভয় পায়। এখন এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে এখানে কাক কাকের মাংস খায়। আমরা একটা প্রবচন আছে না, কাক কাকের মাংস খায় না, এখানে খায়। এখানে সাংবাদিকদের মধ্যে নানান দলাদলি। যে সাংবাদিক দল করে সে তো আর সাংবাদিক না, সে তো দলবাজ। দলের লোক কখনো সাংবাদিক হয় না, সাংবাদিক কখনো দলের লোক হয় না। এখানে যে একটা ব্যবধান রাখতে হয়, এই পরিমিতি বোধটাই অনেক সাংবাদিকের মধ্যে নাই, তারা দলবাজি করে। তো এইটা আছে, এক গ্রুপের বিরুদ্ধে আরেক গ্রুপ, তারাও উস্কানি দেয়, নানান রকমের ইয়ে আছে। তো এগুলো করে। তো এইটা আপনি তো একদিনে সব সমাধান করতে পারবেন না। তারেক রহমানের সামনে একটা বড় চ্যালেঞ্জ, আজকে বিশাল শোডাউন হবে আগামীকাল। দিনটা ভালো, বড় দিন, ছুটির দিন, এটা তার অনুকূলে। তার সরকারের প্রশ্রয় আছে তার এটার পেছনে। অনেক জায়গা থেকে শুনলাম যে
বিশেষ ট্রেনের ব্যবস্থা ট্রেন তারা করা, ভাড়া করেছেন। তারা ভাড়া করেছে। যাই হোক, যারা ভাড়া করেছে, ট্রেনে লোকজন আসবে এবং সরকার নিশ্চয়ই পর্যাপ্ত নিরাপত্তা দিবে তাদেরকে। এটা বিশাল শোডাউন হবে, কিন্তু এই শোডাউনটাকে ধরে রাখতে হবে। অর্থাৎ বিএনপি যদি মনে করে যে না, এই শোডাউনের পরে, আমরা এর আগেও দেখেছি নানান ইস্যুতে বিএনপি যখন একটা সমাবেশ ডাকে প্রচুর লোক হয়, এবং এটা অনেক আগে থেকেই আমরা দেখছি। 2023-24 ওই সময় দেখছি তারা বিভিন্ন জায়গায় যে সমাবেশগুলি ডাকতেন, একদিন দুই দিন আগের থেকে অনেক লোকজন চিড়ামুড়ি নিয়ে এসে বসে থাকতো ইয়ের জন্য, তাই না? এগুলো আমরা দেখেছি। সুতরাং বিএনপি যদি একটু পরিমিতি বোধের প্রমাণ রাখতে পারে এবং কথাবার্তা এবং উস্কানির ফাঁদে না পড়ে কারো, আপনি আমারে গালি দিলেন, আমি আপনাকে পাল্টা গালি দিব না। বিএনপি হচ্ছে নির্বাচনে জেতার রাখে, ব্যাপারে কনফিডেন্ট। তো সুতরাং একটা ক্ষমতা প্রত্যাশী একটা দল কেন উস্কানির ফাঁদে পা দিবে? তারেক রহমান সম্পর্কে যেটা বলছিলেন, তার সামনের চ্যালেঞ্জ। হ্যাঁ, তো সেটাই, তাকে ওইভাবেই দলটাকে নেতৃত্ব দিয়ে। আরেকটা হচ্ছে যে ইনার পার্টি ফিউড যেটা আছে দলের মধ্যে, তো অনেক গোষ্ঠীগত কোন্দল আছে, ব্যক্তিত্বের কোন্দল আছে, এটা যেন মাথাচাড়া না দেয়, এইদিকে তার সংহতিটা বজায় রাখার জন্য। এবং নির্বাচনের প্রার্থীর ব্যাপারে তিনি একটা কথা বলেছেন যেটা আমার মনোপুত হয় নাই। তিনি বলেছেন প্রার্থী যেই হোক, ধানের শেষে ভোট হবে। এইটা হচ্ছে ওই যে 46-এ মুসলিম লীগের স্লোগান ছিল। এটা তো দলকে জেতানোর জন্য না বলে, কিন্তু দলকে জিতান, কিন্তু দলের প্রার্থীগুলো ভালো দেন। আমার কথা হচ্ছে, আমি একটা সন্ত্রাসী যদি দলের মনোনয়ন পায়, আমি সেটা হয়তো উনি কেন? আসার পরে কিছু জায়গায় যদি মনোনয়ন নিয়ে ঝামেলা থেকে থাকে, উনি যখন এখানে উপস্থিত হবেন, এখনো তো সময় আছে সেগুলো। আমি জানি না দল কিভাবে ফিডব্যাক নেয় প্রার্থী সম্পর্কে। প্রার্থী সম্পর্কে যদি প্রার্থী বা প্রার্থীর মানে লোকাল যে পাওয়ার স্ট্রাকচারটা আছে তার মধ্য থেকে যদি লোকদের কাছ থেকে ফিডব্যাক নেয়, তাহলে কিন্তু আপনি ভালো প্রার্থী পাবেন। উনি নিশ্চয়ই এই ফিডব্যাক নিয়ে এটা পর্যালোচনা করবেন। আমরা একটু তরুণ প্রজন্ম নিয়ে কথা বলতে চাই। যেমন গত 15 বছরে 16 বছরে বাংলাদেশে আসলে ওইভাবে নির্বাচনী পরিবেশ ছিল না, নির্বাচন হয়নি। এই সময়ে 3.5 থেকে 4 কোটি নতুন ভোটারের জন্ম হয়েছে, যারা কখনোই ভোট দেননি। আপনি খেয়াল করেছেন তারেক রহমানের বিভিন্ন বক্তব্য এবং প্রোগ্রাম এই তরুণ প্রজন্মকে কেন্দ্র করে উনি পরিচালনা করেছেন, তার দল থেকেও করা হচ্ছে। তো এই তরুণ প্রজন্মের সাথে তারেক রহমানের যে লিঙ্ক বা কানেকশন, এটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে আগামী নির্বাচনে, বা উনি কিভাবে এটা নেভিগেট করে যাচ্ছেন? না, যেহেতু তারেক রহমান 17 বছর ধরে ফিজিক্যালি প্রেজেন্ট না, এবং এখন যারা ভোট দিবেন বেশিরভাগ তরুণ, তাকে তো ওইভাবে চেনেন না। তারা তার ভিডিও বক্তৃতা শুনে শুনে তাকে চেনার চেষ্টা করেছে। সুতরাং একদিক দিয়ে বলবো যে একটা দূরত্ব ছিল, আবার ভিডিও বক্তব্যের মাধ্যমে তাকে চেনা জানারও সুযোগ হয়েছে তাদের। তো এই তরুণদের আকাঙ্ক্ষা কিন্তু একটু অন্য রকমের। সুতরাং প্রার্থী মনোনয়নের ব্যাপারেও কিন্তু তরুণরা কি চান, তরুণ প্রার্থী কয়জন, এগুলো কিন্তু বিবেচনায় রাখা দরকার। তিনি কতটুকু রেখেছেন আমি জানি না তারা, কিন্তু এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ যাদের বয়স 70, 75, 80, 85 হয়ে গেছে, দেখলাম যে একজন প্রার্থী তিনি বয়স 85-র কোঠায়, হাঁটতে পারেন না ঠিক মতন, লাঠি ভর করে হাঁটেন। এরকম লোককে কেউ মনোনয়ন দিয়েছেন, কেন দিয়েছেন আমি জানি না। তো অনেক ব্যাপার আছে যে আমরা মানে এটা তো তার দলের ব্যাপার, আমরা তো বাইরে থেকে কিছু বলতে পারি না। তবে পরবর্তী পার্লামেন্টে তা আমরা মানে শুধু এটা মানে প্রবীণদের, বৃদ্ধদের পার্লামেন্ট হোক, এটা আমরা চাই না। প্রবীণদের পরামর্শ, অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগাতে হবে,
তো সেটা তো দলের মধ্যে থেকেও লাগানো যায়। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমরা শেষের দিকে চলে আসছি, হ্যাঁ, সেটা হলো এগেইন আমি শেষ প্রশ্ন তারেক হ্যাঁ। রহমানকে দিয়ে শেষ করতে চাচ্ছি। উনি যে পরিস্থিতিতে আসছেন তার সামনে অনেক চ্যালেঞ্জ আছে, আবার অনেক সম্ভাবনাও আছে। হ্যাঁ। এই দুইটাকে ব্যালেন্স করে আপনার একটু পর্যবেক্ষণ একদম লাস্ট কমেন্টে জানতে চাচ্ছি। চ্যালেঞ্জ অনেক। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শুধু তার সামনে না, পুরো জাতির সামনে একটা শান্তিপূর্ণ নির্বাচন সময় মতন হওয়া। এখানে অনেক বড় দায়িত্ব হচ্ছে বিএনপির এবং তারেক রহমানের, এবং তার উচিত খুব ঠান্ডা মাথায় দলটাকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, যাতে কোনো উস্কানির ফাঁদে পা না পড়ে। এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, তিনি একটা জিনিস বলেছেন যে আমি সবাইকে নিয়েই সরকার পরিচালনা করব। এটা যেন কথায় আটকে না থাকে, এটা যেন কাজে পরিণত হয়। মহিউদ্দিন আহমেদ, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।